বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, এবং আমার ডানের রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিস্টার রহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনের কাছেই আমার প্রথম জিজ্ঞাসা যে মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে যে এতদিন যে বিতর্ক ছিল যে সেনা অফিসারদের কী করা হবে বা এক ধরনের কৌতূহল সবার ছিল, তাদেরকে কালকে তারা আদালতে গেছেন এবং সেখান থেকে আদালত তাদেরকে ক্যান্টনমেন্টস্থ সাব জেলে পাঠিয়ে দিয়েছেন। তো এই বিচারিক প্রক্রিয়া নানান মহলে নানা রকমের প্রশ্ন আলোচনা আছে। আপনারা কি দেখেন বা আপনাদের মত কি? এটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে এটা তো বাংলাদেশের সর্বোচ্চ যে আমাদের আর্মিটা, এটা হলো বাংলাদেশে কিন্তু এক মেন স্তম্ভটা। তো এইখানে যে অপরাধে এবং যে অপরাধীদেরকে যেই জায়গা থেকে, বিশেষ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এটা তো হলো বেসড অন জাতিসংঘের তত্ত্বাবধানে টোটাল মনিটরিংয়ের মধ্যে তাদেরকে যেভাবে একেবারে প্রত্যক্ষ প্রমাণ সহকারে তাদেরকে একিউজড করে, এটা হলো তথ্যের ভিত্তিতে, তারপর যে বিচারিক যে প্রক্রিয়ার মধ্যে থেকে তাদেরকে বিচার করবার জন্য তাদেরকে যে কর্মরত এবং যারা আগে সার্ভিং যারা আছে এবং যারা কর্মরত ছিল, আজকেও দেখেছি একটা হাইকোর্ট কোর্ট থেকে তাদেরকে 25 জন যেন বিলম্বে তারা যেন হাজিরা দেয়। আসলে এটা খুব সেন্সিটিভ। আমাদের যে আমরা পলিটিক্সের যে জায়গাটা, আমাদের এই সংস্থা নিয়ে বিশেষ করে আর্মির যে সার্ভিং যারা ছিল, এত উচ্চ পদস্থ এবং দায়িত্বশীল লোকদের মধ্যে থেকে সমাজে, রাষ্ট্রের থেকে একটা রাষ্ট্রকে রক্ষা করতে গিয়ে যেই সমস্ত অন্যায় অবিচার তারা যা করেছে, এটা তো তাদের বিবেক, জানলাম না যে বিবেকও এখানে বোতা ছিল, প্লাস রাষ্ট্রের যে শপথ গ্রহণ করে তারা যে দায়িত্বে ছিল, এবং তাদের অপরাধটা কি মানবতা লঙ্ঘন। তাদের এই জায়গাগুলো থেকে একটা সাধারণ নাগরিকের উপর, সেটা যে কাউকে রক্ষার জন্য, যেই মানবাধিকার লঙ্ঘনের জন্য তারা যে একিউজড হলো, আমার মনে হয় আইন সবার জন্য সমান। একটা দেশের একটা নাগরিকের যে মর্যাদাবোধ এবং নাগরিকের বেঁচে থাকার জন্য যতটুকু তার অধিকার ছিল, এই অধিকারের মধ্যে তার হাত দিয়েছে। একটা দেখেন, পুলিশ, নর্মালি পুলিশকে আমরা মানি যে পুলিশ এটা করেছে সেটা করেছে। আপনি দেখেন গ্রাজুয়ালি এইখানে র্যাব এবং ডিজিএফের নাম আসছে, আর্মির মধ্যে যারা সার্ভিং ছিলেন, এবং আমরা এইখানে যতগুলো দেখি জুলাই আগস্টের সময় বিশেষ করে হেলিকপ্টার থেকে র্যাব, সেটা যাত্রাবাদে 5টা অঞ্চলে যেভাবে র্যাবের ইয়েগুলো হেলিকপ্টার থেকে যেভাবে পানি ছিটিয়েছে, প্রধানমন্ত্রী বলেছে কত বড় নির্লজ্জ নির্মম মিথ্যাবাদী হলে সাধারণ মানুষদের উপর গুলি করেছে, যেখানে আমার 40 জন শিশু ঘরে বসে এইভাবে মৃত্যুবরণ করেছে। আসলে আমরা আজকে যে আইনে বা যাদের এই সংস্থাটার বিরুদ্ধে যাদেরকে আমরা এখানে কাজ করে আজকে দাঁড়া করাবো, আমি মনে করি ক্যান্টনমেন্টে কেন তাদেরকে বিশেষ ফ্যাসিলিটেট করে কোন জায়গায় তাদেরকে রাখা হচ্ছে। আমরা জেল খেটেছি, তো সেও তো একজন নাগরিক। আমরা অপরাধ করি নাই, তারপর আমরা জেল খেটেছি। আমি কখনো কনভিকশন হই না, আমি 7 বার জেল খেটেছি। রুইন প্রিন্স ভাই, তাদেরকে কেন এত বিশেষ মর্যাদায় রাখা হবে? আমার মনে হয় কোর্ট এটা ডিসাইড করবে, এখনও ডিসাইড করে নাই। আমার মনে হয় এতগুলো বাংলাদেশের কাশিমপুর জেল, অপরাধ তো অপরাধী যে করেছে, অপরাধের মাত্রা বুঝতে হবে, এবং বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতায় থেকে যেই জায়গায় থেকে তারা অপরাধ করেছে, আমি মনে করি এটা সাধারণ পুলিশ এই অপরাধটা করতো না। সুতরাং আর্মি আমাদের আশা ভরসা সর্বশেষ একটা আশার একটা স্থল ছিল। এই জায়গায় থেকে তারা এইভাবে এই অপকর্মগুলো না জুলুম করেছে। সুতরাং এই জুলুমবাজদের রক্ষার জন্য আমাদের কোনো মানবিক দৃষ্টিভঙ্গি থাকা আমার উচিত নয়। তবে সেই ক্ষেত্রে তাদের উপর যেন কোনো ট্রায়ালটা এরকম হবে, সেটা বেসড অন একেবারে ফ্যাক্টস, যেটা এমনভাবে বিচারগুলো করা হবে, সেটা হলো এই করার পরে যেন ওই বিচারের কোনো পদ্ধতি নিয়ে পরবর্তীতে যেন আর কোনো কথা না থাকে। ইতিমধ্যে আমরা দেখেছি এইখানে বিচার হওয়ার সময় বাংলাদেশের লাইভ টেলিকাস্ট হয় টিভিতে, আর্গুমেন্টগুলো আমরা সব শুনতে পারি। আমার মনে হয় জাতিসংঘের তত্ত্বাবধানের মধ্যেই সামগ্রিক সব আইনগতভাবে সমস্ত বিচারগুলো, বিচারের যত স্বচ্ছতার জন্য যা যা করণীয় দরকার, এটুকু মেনটেন করে সমস্ত এভিডেন্সের উপর
যদি বাংলাদেশে তাদের বিচার হয় মোস্ট ওয়েলকাম, আমরা সেটাকে সাধুবাদ জানাবো। এবং পরবর্তীতে একটা মেসেজ থাকা উচিত, রাষ্ট্র ক্ষমতা থাকলে যে অর্গানিক দায়িত্বে থাকুক তাদের যে বিচারের আওতায় আসতে হবে এইটাকে এনশিওর করতে হবে। মিস্টার রহিন হোসেন প্রিন্স। জি, ধন্যবাদ আপনাকে। না, আইন তার নিজের গতিতে চলুক, সেটা আমরা সবাই চাই, এবং আইনের দৃষ্টিতে সবার সমান এটা থাকাটা খুবই বাঞ্ছনীয়। কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এর ব্যত্যয় হচ্ছে, এবং এই আইন যেন কারোর কথায়, কোনো গোষ্ঠীর কথায় বা বিশেষ উদ্দেশ্যে যেন ব্যবহৃত হয়, এটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। সুতরাং আমাদের প্রথম প্রত্যাশা থাকবে এই জায়গাটি যাতে না হয়, এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হলো, এটা মনে রাখা দরকার, আমরা একটা ট্রানজিশন পিরিয়ড অতিক্রম করছি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে পরিবেশ পরিস্থিতি আসছি সেটাকেও আমি বলি একটা ট্রানজিশন পিরিয়ড। কারণ ধরুন, এটা যদি একটা বিপ্লব সংগঠিত করতাম, কোনো একটা সুগঠিত শক্তি এবং তার একটা সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ছিল, তখন হয়তো সেই ধারায় এগিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা তো হয় নাই। এটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং নানা মত নানা পথের মানুষ মিলে একটা সরকার গঠিত হয়েছে। সুতরাং আমাদের সামনে একটাই পথ আছে, নির্বাচনী পথে যাত্রা করে আমাদের এই গণতন্ত্রের পথে যাত্রাটা যাতে নির্বিঘ্ন হয়, ভবিষ্যতে কোনো বিঘ্নের সৃষ্টি না করতে পারে, সেই পথে যারা, এই বিবেচনা আমি ট্রানজিশন পিরিয়ড বলছি। সুতরাং এই ট্রানজিশন পিরিয়ডে আমরা সব কিছু করে ফেলতে পারবো এটা হয়তো সম্ভব না, কিন্তু অনেকগুলো ট্রেন সেট করব যাতে করে এই ধারাটা অব্যাহত থাকে। এখন ধরুন যে আমরা তো নামের আগে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী সম্পর্কে কথা বলা না বলা একসময় তো উচ্চারিত হতো না, এবার নানাভাবে উচ্চারিত হয়েছে, খারাপভাবে উচ্চারিত হয়েছে, যেটা আমাদের কাঙ্ক্ষিত না। কারণ আমরা সেটা কেন করব? কারণ আমাদের একটা তো সংগঠিত বাহিনী, যারা একটা দেশ রক্ষার অন্যতম দায়িত্ব তারা পালন করে, তাদেরকে কেন আমরা রাস্তায় নিয়ে এসে এই ধরনের ছোটো কাজেও ব্যবহার করব? সেটা অন্য একটা আলোচনা। আমি বলছি যে এই কাজগুলো কিন্তু এখন হয়েছে, কিন্তু এই ব্যাপারে আমার বিবেচনায় সবচেয়ে বড় দেখার ব্যাপার যে বিভিন্ন সংস্থা তাদেরকে তো রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে। এইটা কেন? তাহলে আমাদেরকে যে ব্যক্তি যারা জড়িত তাদের যেমন বিচারের কাজটা করতে হবে, একই সাথে আমাদের এই ধরনের বিভিন্ন সংস্থা তারা যাতে রাজনৈতিক ক্ষেত্রে কোনো ভূমিকা পালন না করতে পারে সেই বিষয়টাকে আমাদেরকে অ্যাসিওর করতে হবে। সেইটা ছাড়া কিন্তু কোনো কিছু পারবেন না। কারণ দেখুন, কথাটা মানে এই সমস্ত তো আলোচনা বহু আমরা আগেও করেছি, মানে ওই কর্তৃত্ববাদী আমলেও এই আলোচনাগুলো করেছি, আবার খালি মনে করে দিয়ে বলতে হচ্ছে। কারণ আমি এই যে যারা অপরাধী তাদের বিচার যথাযথভাবে হোক সেটা নিয়ে আমাদের তো কোনো বক্তব্যই নাই, এবং এই পয়েন্ট খুবই কারেক্ট। এক্ষেত্রে এমন স্বচ্ছতার সাথে হতে হবে যাতে করে কেউ কখনো প্রশ্ন না করতে পারে। যেমন বোঝার জন্য বলি, দেখেন ডিজিএফআই, আমরা যেন এইরকমের একটা রাজনৈতিক দল, তার নেতাকর্মীরা জানে না ডিজিএফআই যেন সব ঠিক করে দিচ্ছে, তারাই যেন কথাবার্তা বলছে যে কিভাবে চলবে রাজনীতি, মনোনয়নেই। তো এইটা কি সেই সংস্থা? সেটা তো হওয়ার কথা না। আমি বেশ অনেক বছর আগেই একেবারেই বলা যায় মেঘনার চরে একটা এলাকায় গিয়েছিলাম পলিটিক্যাল একটা প্রোগ্রামে। তা সন্ধ্যার পরে আমার দল অন্য দলের একজন এসে বলছে যে একটু আপনাকে তো চিনি, একটু দোয়া টুয়া করেন। আমি কী জন্যে দোয়া, বিশেষ কিছু? তা বলে যে না, আমি যাতে চেয়ারম্যান পদে মনোনয়ন পাই। আমি যেহেতু আপনার দলের ব্যাপার, তো দেখেন দল যদি দেয় তো ভালো। তো বলে না, আমার এসবি এসে বলে গেছে আমার ছাড়পত্র আছে। আমি হা করে থাকলাম, লোকাল এসবিও নাকি যে তাকে কনফার্ম করে যে তোমার আপত্তি নাই। তা আমি বলছি আমাদের এই জায়গাগুলো যদি মেরামত না করতে পারি তাহলে দেখবেন পরেও এই সমস্ত যেখানে আমরা সুসংগঠিত বাহিনী বলছি, যাদের এই কাজও না তাদের কিন্তু তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবে। তো সুতরাং আমরা যেমন ব্যক্তির বিচার করব, যে অপরাধ হয়েছে তার বিচার করব, কিন্তু মনে রাখতে হবে যে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে এইটার আপনি সেই ফুটা যদি বন্ধ না করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতেও দেখবেন কোনো না কোনোভাবে এটা চলবে। কারণ আমরা বাংলাদেশকে তো জানি, আজকে এটা করছেন, আবার যে সরকার ক্ষমতায় আসবে, আপনি যদি ওইটা বন্ধ না করতে পারেন দেখবেন যে অটোমেটিক্যালি করবে। কারণ মানুষ এই ইতিহাস কিন্তু মনে রাখবে না। আপনার কাছে শুনতে চাই, কারণ আপনি জাতীয় ঐকমত্য কমিশনের বেশ কিছু সভায় নিজেও যোগ দিয়েছিলেন পদাধিকার বলে। এখন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা উচ্চ আদালতে, একই সময়ে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল এই ইস্যুতে বা কথা বলতে শুরু করেছে। বিশেষ করে কালকে আপনি দেখেছেন যে এনসিপি নেতারা কথা বলেছেন, নাহিদ ইসলাম কথা বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে, যে তত্ত্বাবধায়ক সরকারের আসলে ভবিষ্যৎটা কি, তারা কীভাবে দেখছেন, এবং জুলাই সনদ তার আইনি ভিত্তি কীভাবে দেওয়া হবে, বর্তমান সংবিধান প্রসঙ্গ তার কথা বলেছেন, রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলেছেন, একই সঙ্গে জামায়াত নেতৃবৃন্দ কথা বলেছেন, তারা গণভোট নভেম্বরের কথা বলছেন। সো আপনি কি দেখেন যে আমরা কি
এই যে 17ই অক্টোবরে যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা হলো, যদিও সেটি নিয়ে অনেক রকমের বক্তব্য আছে কতটা ঐকমত্য হয়েছে, কিন্তু এই যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার যাচ্ছেন, তারা বলছেন যে আমরা একটা ঐতিহাসিক কাজ করলাম, আরেকটা ঐতিহাসিক কাজ, আমরা নিজেরাই একটা ইলেকশন করে ফেলবো উৎসব মুখর পরিবেশে। কিন্তু এই যে ইস্যুগুলো এখন আদালত থেকে এনসিপি থেকে জামাত এবং সরকার, মাঝখানে বিএনপিও আছে, অন্যান্য রাজনৈতিক দল তো আছে। না, এই ব্যাপারে আমি একেবারেই কোনো ব্যাখ্যা ছাড়া আমার বুঝটা বলতে পারি, কারণ পুরোটা সময়ই ঐকমত্যের আলোচনায় তো ছিলাম এবং আমরা আমাদের বুঝ অনুযায়ী চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে প্রথম সংকটটা তৈরি করেছে ঐকমত্য মানে কি বুঝতে চাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সভাপতি, তার সাথে আমাদের তো ঐকমত্য ছিল যে ব্যাপারে আমরা সব দল একমত হবো সেটাকে ঐকমত্য ধরবো। কিন্তু এইখান থেকে সরে আসাতেই আমার কাছে মনে হয়েছে প্রধান সংকট তৈরি হয়েছে ঐকমত্য কমিশনে। আমি ওইটা বড় আলোচনা ওইদিকে আর নাইবা গেলাম, কিন্তু পরে যতটুকু হলো সেইটা হওয়ার প্রশ্নে ধরেন মত দ্বিমত নানাভাবে হলো, কিন্তু এইটার বাস্তবায়ন যে পদ্ধতি, এই জায়গায় যে জটিল পরিস্থিতিটা দাঁড়ালো, আমার মনে হয় যে এইটার সমাধান আমি তো চোখে দেখি না এখন, বরঞ্চ এইটার সমাধান অনেক যদি কেউ যার দৃষ্টিভঙ্গিটা বাস্তবায়ন করতে চায়, এটা নতুন জটিলতা তৈরি করবে। তাইলে যেটা আমি প্রথম পর্ব বললাম যে গণতন্ত্রের পথে হাঁটার জন্য যে ধারা আমরা তৈরি করতে চাই, আমার তো মনে হয় সেইটা একটা বড় সংকটে ফেলবে কিনা এটা দেখা দরকার। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, ধরুন এটা স্বাক্ষর করা না করা সেটা একটা ব্যাপার আছে, আমি সেইটাকেও একটা প্রধান কি বলবো যে কোনো সংকটের মধ্যে দেখি না এই কারণ এই সনদের আলোচনার মধ্য দিয়ে কিন্তু যার দলের অঙ্গীকার জনগণের সামনে আমরা ঘোষণা করেছি, ক্ষমতায় যেই যাবে আর ক্ষমতায় না গেলে ওটা বাস্তবায়নের প্রচেষ্টা নেবে, না নিলে জনগণ এটা দেখবে। এখন প্রশ্ন হয়েছে যেমন তত্ত্বাবধায়ক সরকার, কোশ্চেনটা কেন আসছে আমি যদি বুঝে থাকি, আসছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন কার অধীনে হবে। এখন এটা অনেকের, আমারও ধারণা এরকমও ছিল যে আমাদের হাইকোর্টে যেহেতু মামলাটা পেন্ডিং আছে সেটা কিভাবে বলে, এখনও রায় আসে নাই, কিন্তু একটা আলোচনা আমি দেখছি ঘুরে ফিরে আসছে যে ওই রায়টা যদি আসে, কারণ আমরা এইখানে যে ঐক্যমত্য হয়েছি সামান্য কিছু নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ঐক্যমত্য কমিশনের তত্ত্বাবধায়ক সরকার, সেটা কিন্তু আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আনলে যাতে তত্ত্বাবধায়ক সরকার গড়ে তোলার ক্ষেত্রে কোনো ফাঁকফোকর না থাকে, ভালো টিমকে আমরা করতে পারি, এটাই হচ্ছে আসল বিষয়। এবং আমরা কিন্তু অধিকাংশ পয়েন্টেই একমত, কিন্তু সেইটা হবে কখন, আপনার সংবিধানে আসার পরে। এইবারে তো হওয়ার সুযোগ এক নাই। তাহলে ধারণা হচ্ছিল যে এইবারে যদি আমাদের হাইকোর্ট একটা রায় দেয়, হাইকোর্ট তো রায় দিয়েছে এখন, সরি অ্যাপিলেট ডিভিশন, কারেক্ট, অ্যাপিলেট ডিভিশন যদি এইটাকে করে তাহলে এখন এটা হবে কিনা। কিন্তু রায়ের আগে আমরা যেটা সাধারণভাবে বুঝছি, আমি জানি রায় কি হবে, কিন্তু ধারণা করা যায় রায় যদি পক্ষে যায় তাহলে তো অটোমেটিক রিস্টোর না। কিন্তু এখানে উকিল সাহেবরা যেটা বলতে চান আমি জানি না যে কি করবেন, কারণ প্রধান বিচারপতি দেখলাম তিনি নিজেই কয়েকটা কোশ্চেন করেছেন যে এইটা আপনারা কবে থেকে এটার কি বলে যে ইমপ্লিমেন্ট চান। তারপরে যেমন দেখলাম যে উনি জিজ্ঞেস করেছে এইটা কি সংসদের অধিকার খর্ব করে কিনা, তার মানে ওনারা জেনে বুঝে কাজটা করতে চায়। আবার উনি যদি আমি ভুল না করি এরকম বলেছেন যে আমরা এমন রায় দিতে চাই যাতে এটা নিয়ে সংকট না হয়। তো অলরেডি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ঐক্যমত্য কমিশনে বলা যায় আমরা প্রায় একমত হয়েছে সমন্বয় ছাড়া, সুতরাং এইখানে আমি খুব জটিল দেখি না। আর এখন একটা আলোচনা আসছে দেখলাম, মানে এটা আইনবিদরা, যে এইটা যদি আমরা এখানে রেস্টল করি তাহলে ওইখানে বলা আছে যে সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যেই নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। কিন্তু এখনকার পরিস্থিতি তো এইটা না। আর এখন জনগণের অভিপ্রায় অনুযায়ী যে সরকার গঠিত হয়েছে তারাই দায়িত্ব পালন করবে। তা আমার ব্যক্তিগত বিবেচনা এইটাকে আমি কোনোটাই কোশ্চেন করার পক্ষে না, বরঞ্চ আমি এটা দেখার পক্ষে যে সরকার আছে তিনি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ পরিস্থিতি বজায় রাখার জন্যে যা করার সেই কাজটা করে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবেন কিনা। তার মানে তার দরকার হলে রিসাবল করতে হবে, খুবই স্বাভাবিক, কারণ সেটা না হলে তো এটা সমাধান হবে না। আমি খালি বোঝার জন্য বলি যে দেখুন মাঝে ঐক্যমত্য কমিশনের একটা মিটিংয়ে ইউনূস সাহেব উনি আসার অভিপ্রায় ব্যক্ত করলেন, আসলেন, ওনার উপদেষ্টা পরিষদের সবাই ছিলেন, আমরাও ছিলাম, আমিও ছিলাম। সেইখানে আমাদের আইন উপদেষ্টা তিনি কিন্তু একটা কথা বলেছেন, আমি এটাকে পজিটিভ হিসেবে নিচ্ছি। যেমন উনি
কথায় কথায় সংস্কার নিয়ে আলোচনায় বললেন যে দেখেন অনেক কিছু তো করার ব্যাপার আছে, কিন্তু এটা আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইক ইলেকশন করলে আপনি হিসাব করে দেখেন নভেম্বরের ফার্স্ট উইকের পরে তো আমরা অনেক কিছু করতে পারবো না। তার মানে 3 মাস। আমি এটাকে পজিটিভ হিসেবে ধরতে চাই যে একটা নির্বাচনের 3 মাস আগে একটা নির্দলীয় নিরপেক্ষ পজিশনে রেখে এই সরকার তার ভূমিকা পালন করবে। গত 1-1.5 বছরে কি করেছে সেটা ফ্যাক্টর থাকবে না। সুতরাং আমরা অন্য কোনো কোশ্চেন এনে পুরো এই যাত্রা ব্যাহত হোক সেই জায়গাটা যেতে চাই না। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি ওই যে বললাম যে ঐক্যমত্য পুরো প্রতিষ্ঠিত হয়নি, বিশেষ করে যারা স্বাক্ষর করেছে তারাও এখনও অনেক কোশ্চেন তুলছে। আর আমরা যারা স্বাক্ষর করিনি আমরা নির্বাচন নিয়ে কোশ্চেন করছি না, আমরা বলছি জনগণকে অঙ্গীকার করে সেইটা যাক। কিন্তু বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যখন আলোচনা আসছে তখন এইটার মীমাংসা কী হবে আমি জানি না। আগে গণভোট, এটা আমরা মনে করি যে এখন গণভোট অপ্রয়োজনীয় আর এটা পসিবল না। তাইলে ভোট যে যত কথা বলুক, নভেম্বরের শেষে গণভোট, ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা এটাকে পসিবল দেখি না। আর গণভোট কীভাবে হবে এত ইস্যু নিয়ে, এটা পৃথিবীর ইতিহাসে না। আরেকটা কথা বলে শেষ করি যে অনেকে আমরা দেখলাম বলছে যে এই সংবিধান সাসপেন্ড করতে হবে, নতুন সাংবিধানিক পরিষদ করে নতুন কিছু করতে হবে। এটা আসলে ডিফেক্টো নতুন সংবিধান রচনার কথা, কিন্তু সেইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এই প্রশ্নগুলো যদি আসে, এটা ঐক্যমত্যে আলোচনা আসছিল, কিন্তু এই আলোচনা ঐক্যমত্যে কিন্তু টেকে নাই। সুতরাং নতুন করে বাস্তবায়ন পদ্ধতিতে যদি এই আলোচনা আসে, তাহলে আমি দেখি গণতন্ত্রের পথে যাত্রার যে কথাটা আমরা একটা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের যে কথাটা বলছি, সেইটা একটা নতুন ধরনের সংকটে পড়ে যাবে। স্যার কামরুজ্জামান রতন, বিএনপির যে আমাদের 3 সদস্য বিশিষ্ট হ্যাঁ গিয়েছিল, এবার জামাত ইসলাম গিয়েছে, কি বলেছে যে মুডটা আনতে হবে তত্ত্বাবধায়কের মুড। এটা আমাদের দলের তরফ থেকে ডক্টর ইউনূস সাহেবকে বলেছে। তার মানে তত্ত্বাবধায়কের যেটা আমরা 91, 96 এবং 2006 সালে আমরা যেটা দেখছিলাম, সেটা হলো তত্ত্বাবধায়কের প্রধান পুরো প্রশাসন। সেখানে সিভিল প্রশাসন, ডিসি, এসপি এবং নির্বাচনে অর্গানিকভাবে সচিবালয়ের যে আমাদের যে সচিবালয়ের যে সেক্রেটারি যারা, তাদেরকেও ওভারনাইট যে 17 জন, যেটা হাবিবুর রহমান এসে যেটা করেছেন, এই দায়িত্বটা আমাদের দল থেকে গতকাল যেটা বলেছে, এটা ডক্টর ইউনূসকে এখন এটা শক্ত হাতে এটাকে দেখতে হবে। কারণ ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে আমরা দেখেছি, বিভিন্নভাবে আমরা তথ্য প্রমাণ নিয়ে আমরা জেনেছি, এই প্রশাসনের মধ্যে আসলেই এটার মধ্যে আবার দলকানা কিছু লোক অলরেডি ঢুকে গিয়েছে। যেমন আমি এনসিপির ভাইদেরকে আমি বলি, এখন এইটা ডক্টর ইউনূস সাহেবকে, এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, বেলা দিনে দিনে কিন্তু বেলা কিন্তু 14 মাস হয়েছে। এনসিপির এরকম 2 জন লোক সরকারের থেকে একটা দল করা, তাদেরকে যেভাবে সাপোর্ট করছে, এইটা কিন্তু ডক্টর ইউনূসের নিজের ইন্টিগ্রিটি, নিজের সততা নিয়ে কিন্তু এখন প্রশ্নটা উঠছে। দেশের এত একটা সুন্দর সবার ঐক্যমত্যের ভিত্তিতে, উনি তো সবার ডক্টর ইউনূস, উনি যদি এখন কারোর প্রতি বায়াসড হন, জীবদ্দশার ওনার যে শেষ একটা সুখ্যাতি, এটা তো ওনাকেই বজায় রাখতে হবে। আমার মনে হয় দেশটাকে নিয়ে চিন্তা করুক, গণতন্ত্র যে আমরা বলি, উনি যদি ইম্পার্শিয়ালি যদি কাজগুলো ঠিকঠাক মতো করে যায়, আমি একটা আবদার করব, বিএনপি বলেছে ওকে, আজকে জামাত ইসলাম বললো, কালকে কিন্তু অপর এই যে আমাদের রুহিন প্রিন্স বেরাক, তারা বলবে যে আমরা তো রাজনীতিতে আমরা স্টেক হোল্ডার। তাহলে কি এক একটা ইস্যু তৈরি হবে। আপনি দেখেন আজকে গতকাল থেকে যেটা আবার আরেকটা প্রক্রিয়া, যেটা আলোচনার ভিত্তিতে, হ্যাঁ আলোচনাটা হলে ভালো কিছু টেবিলের মধ্যে আসে। এবং গতকাল বিএনপি আরেকটা কথা আমাদের দলের যারা গিয়েছিলেন বলেছে যে আমরাও কিন্তু পারি রাজপথে দাবিগুলি নিয়ে আমরা সোচ্চার হতে, রাজপথকে আমরা প্রকম্পিত করতে। তাহলে হবেটা কি আলটিমেটলি হবে কি, এমপি যুক্ত যেখানে টিচাররা যেটা করলো, এবং আজকে 3 জন ব্যাখ্যা দিয়েছে কিন্তু ওইখানে আমাদের এই যে অর্থ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আবরার, তারা 3 জনে বসেছে যে গত যে সরকারটা ছিল দেশের অর্থনীতি ফোকলা করে গেছে। আমরা যে টাকাটা আমরা দেব 20% যে আমরা দেবো, এটা কোত্থেকে দিব? রাষ্ট্র কোষাগার তো জিনিসটা থাকতে হবে। তারপরে যাই হোক 5% মানে এখন 15%, তাও আবার 2 পার্টে এটা দেওয়া হবে। আসলে আমাদের সক্ষমতাটা কোথায়? একটা হলো অর্থনৈতিক সক্ষমতা, যেটা দিয়ে আমরা রাষ্ট্রটাকে চালাবেন। আমার মনে হয় রুহিন ভাই, আপনি যেটা বললেন যে আইনি বাস্তবায়নের মানে পদ্ধতি বাস্তবায়নের জন্য এখন যে আপনি পরিবর্তনটা আপনি চাচ্ছেন, এই পরিবর্তনটা কিসের? জাতীয় ঐক্যমত কমিশনে যে আপনারা যেটা বললেন, সবাই আসলে যেটা উৎসমুখর পরিবেশে যে ইলেকশনটা হবে, তো সবার মন মানসিকতায় আমরা কি এটার জন্য প্রস্তুত? বা একটা গভর্নমেন্ট আমাকে আপনাকে নিয়েই তো একটা ইলেকশন হবে। এখন যারা আছি, কোনো কারণে যদি কেউ যদি নির্বাচন থেকে আমরা দূরে সরে থাকি, সেই হাসিনার আমলে ইলেকশনগুলোর মধ্যে এটা প্রশ্নবিদ্ধ হবে। তো আমাদের মনে হয় আপনারা যারা ওইখানে যান, দেশ জাতি
এই যে শহীদান সবাইকে চিন্তা করে আগামী দিনের রাষ্ট্রটা বিনির্মাণের জন্য আপনারা এমন কিছু রেখে যান, মানুষ আপনাদেরকে সমাদৃত আপনাদেরকে করবে। রহিম ভাই, আপনাদের তো হারাবার কিছু নেই, এখনও তো আপনারা সাইনই করি না, জানি না আপনারা করবেন কি না। আপনি দেখেন এনসিপি জানি না কোন পর্যায়ে যাচ্ছেন, ভালো কিছুর জন্য আপনারা এখন জনগণ আপনারা সংখ্যায় আপনারা যাবেন না, হয়তো পার্লামেন্টে আপনারা যেতে পারবেন না, আমি আপনার আন্ডারমাইন করে বলছি না, কিন্তু দেশের জন্য সত্য এবং যেটা সঠিক এই কথাটা আপনারা বলার জন্য কিন্তু দেশপ্রেম কিছু মানে লোক থাকা লাগবে। আমার মনে হয় যে আপনারা যাই বলেন, যদি সত্য কথাটা বলেন, ওইখানের মধ্যে থেকে কিন্তু একটা আওয়াজ আসবে, যেটা আপনারা আজকে কমিউনিস্ট পার্টির আপনারা 5 জন, এখন আপনারা বাম দল 4 জন, আপনারা 4টা দল আপনারা সাইন করেননি। আপনারা যদি এইখানে কেন সাইন করেননি এটা যদি আপনারা দেখেন, এবং আপনার এখন যে ইয়াটা হবে আমাদের এই যে তত্ত্বাবধায়কের মুডে আমাকে যে যেতে বলল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা সুপ্রিম কোর্টের যে রায় হবে, এই রায়ের পরে আমার তো মনে হয় আগামী দিনে রাজনৈতিকভাবে এখানে সাংবিধানিক কোনো সংকট তৈরি হয় কিনা। তো সুতরাং ঘোলা পানিতে কিন্তু মাছ শিকার এখনও অনেকে করতে চাচ্ছে। সুতরাং আমার মনে হয় যেটাই করেন, আমাদের যে জবাবদিহিতামূলক একটা রাষ্ট্রের মধ্যে আপনি প্রতিনিধিত্ব করেন, আপনার যে জবাবদিহিতা একজন দিতে হবে জনগণের কাছে, এইটা যেন আমরা কেউ ভুলে না যাই। সেটা আমার দল, জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, এনসিপি, সবার জায়গা থেকে যে জনগণ যে আলটিমেটলি আমাকে যে জনগণের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই জিনিসটা যেন আমরা কখনই যেন কেউ আমরা ভুলে না যাই। আমাদের চিন্তা ভাবনা প্রগ্রেসিভ মুড যেটা আমাদের থাকবে, আমার মনে হয় জনগণকে সম্পৃক্ত করে কথা বলতে হবে। এখন জনগণ কিন্তু এই যে আমাদের দেখেন 3.5 কোটি আমাদের জেনজির যে ভোটটা, আমি বিশ্বাস করি অনেকের সাথে আমি এলাকায় যাই, আমি কথা বলি, অনেকে চুপ করে থাকে, কোনো কথা বলে না। তার মানে ঠিক আছে ভোট আসুক, আমাকে কিন্তু কথা দিচ্ছে না, আমার কথাগুলো শুনছে, আমার সামনে কোনো মন্তব্য করছে না। আমি যেই আদর্শের কথাই বলি, যেই নীতিমালার ভবিষ্যতের স্বপ্নদর্শনের কথাই বলি, আমার তারেক রহমানের, তারা কিন্তু শুনে কিন্তু কথা বলে না। তার মানে এটা কি? আমি ওইটার উপর কিন্তু আশ্বস্ত হতে আমি ব্যক্তিগত আমি কিন্তু পারছি না। তো সুতরাং মানুষকে বোকা ভাবার এখন কোনো কারণ নাই। আমি মনে করি আমাদের যেইটাই আমরা করব সার্বভৌম দেশপ্রেমিক হিসাবে, শুধু আর্মি রাখি তারা একটা আমরা কথাই বলি যে দেশপ্রেমিক তারা, বাট এই যে আপনারা প্রথমে যেটা বলছিলাম বিগত সরকারকে রক্ষা করার জন্য বারবার উনি বলেছে তাদেরকে ব্যবহার করা হয়েছে। নো, তারা কেন ব্যবহৃত হয়েছে? তার মানে কি চাকরিটাই বড় ছিল? ওনাদের জায়গা থেকে ওনারা ব্যবহৃত হয়েছে কেন? আমার তো মনে হয় ওই প্রশ্নটার জন্য তাদের শাস্তি পাওয়া উচিত, এবং এই কারণে শাস্তি পাওয়া উচিত আগামীতে যে কোনো ফেসিস্ট কেউ যদি দানব হইতে চায় তাকে সহযোগিতা করবে না। মনে হয় যে এই ধরনের একটা স্ট্যান্ড যদি ওই জায়গা থেকে যে যার জায়গা থেকে নেয়, এরকম দানব বাংলাদেশে তৈরি হবে না, যেটা আমাদের সবারই কাম্য। আমার মনে হয় কেউ করে এটা দেখাতে হবে, শুধু কাগজে বা আমরা এখানে বক্তৃতার মঞ্চে আমরা বললাম, কিন্তু ওই যে যার জায়গা থেকে প্রতিবাদটা করতে হবে। যেমন আজকে রহিম ভাইরা এই যে প্রতিবাদ করেছে, আমরা এখনো সনদে আমরা সাইন করি, নিশ্চয়ই ওনার পক্ষে তো কথা বলার একটা যুক্তি আছে, আমরা এই ক্লজের কারণে আমরা করি নাই। এই যে একটা ছোট্ট স্ট্যান্ড, কিন্তু এটা কিন্তু ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। কখনো যদি এই সনদটা যদি ফেল করে, সনদ হয়েছে, কাগজে সাইন হয়েছে, এখনো দেখেন এইটার পদ্ধতি কী হবে, আইনগত পদ্ধতির কারণে এনসিপির কিন্তু এখনো কিন্তু ওরা সাইন করেনি। সুতরাং আপনাদের যে একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা যদি ইতিহাস যদি ভবিষ্যতে আপনাদেরকে সঠিক জায়গায় নিয়ে যায়, তো ইতিহাস তো ইতিহাসকে আপনার সমাদৃত হলেন। সুতরাং আমি মনে করি আপনাদের যে যার জায়গা থেকে সঠিক কথাটা বলুক, এবং সঠিক রাস্তার জন্য সবাইকে ওইভাবে আমন্ত্রণ জানিয়ে ওইভাবে সবাই নিজের পথটা না, সবার জনগণের স্বার্থে যেই পথটা রচনা করা উচিত, আমার মনে সেই পথে সবাই হাঁটুক। জি, মিস্টার রহিন হোসেন প্রিন্স। না, একটা তো আলোচনা যেটা সবকিছু মিলে একটা অংশের মধ্যে, বিশেষ করে বিএনপির মধ্যে তো নির্বাচনকে ঘিরে অনেক উৎসাহ লক্ষণীয়, এবং সবাই আমরা নির্বাচন চাই, কিন্তু যে নির্বাচনের জন্য এত সংগ্রাম, এত আত্মদান, এত লড়াই, এতগুলো বছর, সেই নির্বাচনকে আসলে আপনি দেখতে চান? যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, সেই আলোচনার প্রেক্ষিতে এবং এই আলোচনা গতি প্রকৃতি, মানে যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের গতি প্রকৃতিতে মনে হয় কি যে সেই কাঙ্ক্ষিত নির্বাচন আমরা করতে পারছি না? এখন ওই কাঙ্ক্ষিত নির্বাচনের দেখা আসলে আমরা পাচ্ছি না। সেই জায়গায় যেটা দরকার, আমি অন্য আলোচনার দিকে না যে এটা বলি, কারণ এটা তো ঠিক, এই কথা একটু করে রিপিট করি যে এটা তো কারেক্ট, যে আমরা যা করব জবাবদিহিতা করতে হবে এবং জনগণের জন্য করতে হবে, জনগণের স্বার্থে। এখন এইটা আমরা কাল পরশু হুটহাট করে পেরে যাব তা না। ধরুন গণ অভ্যুত্থানের পরপরই যে রাজনৈতিক দলের আমরা ঐক্যমত্য হয়ে যেটা চলছিলাম, সেই জায়গায় যদি প্রতি মুহূর্তে যারা দায়িত্ব পালন করে রাজনৈতিক দলগুলোকে, আমি সবাই কথা বলছি, ওনারা যাদেরকে চয়েস করেছে আমি সেই দলগুলোর কথা বলেছি, যেহেতু আলোচনা 30 দলকে নিয়ে গেছে, তাহলে তো ওনারা 30 দলকেই চয়েস করতে হবে।
উনি পরে এসে 2-3 দলকে চয়েস করবে, তাহলে তো আর হয় না। সেই জায়গায় আস্থায় রেখে যদি কাজটা করতে আমরা পারতাম এবং আমরা অগ্রাধিকার ঠিক করতে পারতাম যে জনস্বার্থে কতটুক করব আর আগামীতে ভালো ভোটের জন্য কতটুক করব, তাহলে কিন্তু আমার বিবেচনায় অনেক পথ আমরা আরও আগে ভালোভাবে পাড়ি দিতে পারতাম। তা সেইটা যেহেতু হয়নি, আমি সেই জায়গায় না যেয়ে এখন মনে করি যে কথা আপনি বললেন, নির্বাচন অবশ্যই চাই, কিন্তু আমরা তো খালি যেন তেন নির্বাচন চাই না। সেইটার জন্যে আমার বিবেচনায় এখনও যে সময় আছে সেই জায়গায় আমরা করতে পারি। সেটা কি, যেমন নির্বাচনের জন্যে আমরা তো চাইবো যে একটা হচ্ছে ভোটে দাঁড়ানো এবং জনগণের ভোট দেওয়ার সম অধিকার প্রতিষ্ঠা করা, এবং জনগণ যাতে জেনে বুঝে ভোট দিতে পারে, যেটা ভোট দেবে যথাযথভাবে গোনা হবে, গোনার পরে সেই অনুযায়ী যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। তারপরে জনগণের কাছে তারা কথাটা রাখবে কি রাখবে না জনগণ ঠিক করবে। যেমন আমি ব্যক্তিগত এই কথাটা বলি, অনেকে বলে যে একটু বাড়তি বলছেন কিনা, বলি যে আমার তো মনে হয় যে এইবারের যে জনগণের সামনে বিভিন্ন দলের কথাবার্তা আসলো, তারা ক্ষমতায় যদি রক্ষা না করে আগামী 2 বছরই ক্ষমতায় থাকতে পারবে কিনা, এটাই তো সন্দেহ হয়। কিন্তু আমরা তো চাই যে পুরো সময়টাই 5 বছরই কন্টিনিউ হোক, কারণ তাই না হলে তো বারবার আমাদের মতো দেশ এই ইলেকশনটা তো আমরা বহন করতে পারবো না, প্রয়োজনও নাই আমাদের কাছে, সোজা কথা। সুতরাং সেই জায়গায় যাওয়ার জন্য এখানে কতগুলো সংস্কারের কাজ করা দরকার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, যেটা আমাদের আরপিওতে করতে হবে, এবং আমাদের নির্বাচন কমিশনে কিন্তু সেই পাওয়ারগুলো আছে। আর একটা ভালো ভোটের জন্যে কয়দিন আগে তো দেখলাম নির্বাচন কমিশন সচিব সাহেব তিনি আমাদের বিভিন্ন কী বলে যেই সংস্থা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে বৈঠক করে বললেন এটা সমস্যা হবে না। তা আমরা তো 100% এত তাড়াতাড়ি ভালো পাবো না, তাহলে ওইটুকু যদি থাকে, আর রাজনৈতিক দলগুলো আমরা এক হয়ে যদি ওইখানে কতগুলো আচরণবিধি করতে পারি, নির্বাচনী আচরণবিধি, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি সেটাও করা দরকার, তাহলে কিন্তু আমরা এই ভোটের জায়গাটা কিন্তু যাওয়ার জায়গায় যেতে পারবো। আমার কাছে মনে হয় অগ্রাধিকার ভিত্তিতে ওই কাজটাই এখন করা দরকার। যেটা ওই যে ভাই বললেন যে ওনাদের দল এখানে গিয়েছিলেন, যে এইখানে কি নামে হলো, কোনোটা আমি করলাম কি করলাম না, আমিও ব্যক্তিগতভাবে এখন সেইটার জায়গায় থাকতে চাই না, আমি আগের পার্টিও বলেছি। কিন্তু আমরা কোনটা চাই, মানুষ যাতে বোঝে যে এখনকার যে সরকারটা আছে সে ডিফ্যাক্টো নির্বাচনকালীন সরকার হিসাবে নির্দলীয় নিরপেক্ষ আচরণ করছে, এবং প্রশাসনের কোথায় কি আছে না আছে সে নির্দলীয় নিরপেক্ষ লোককেই ওইখানে বসাচ্ছে, এবং ফুললি নির্বাচন কমিশন তার ক্ষমতা তুলে নিচ্ছে এবং সরকার শুধুমাত্র সহায়তার কাজ করবে। কারণ কে না জানে, যদি সরকারের দিক থেকে একটা সহায়তামূলক মনোভাব থাকে, প্রশাসনিক কারসাজি না করার থাকে, তাহলে কিন্তু বাংলাদেশে ভালো নির্বাচন হওয়া খুব কঠিন বলে আমরা মনে করি না। এইটাই হচ্ছে আমার প্রধান এই নির্বাচনের ব্যাপারে। আর একটা আলোচনা এখানে আসছে, সেটা হচ্ছে সনদ এবং অন্যান্য বিষয়। দেখেন আমাদের পজিশনটা হচ্ছে এইটাকে আমরা দিল্লি দুরস দেখছি না কেন, আমি আবার বলছি, হয়তো রিপিট হবে, যে যদি আমরা যে পয়েন্টগুলো আমরা সবাই একমত হয়েছিলাম এইটাকে আমরা ঐক্যমত ধরতে পারতাম। ধরুন আমি পটভূমি লেখার সময় যদি বিতর্কিত লেখা না লিখতাম, আমি অঙ্গীকারের ক্ষেত্রে যা আমরা সবাই একমত তার বাইরে যদি না লিখতাম, তাহলে তো এটা কোনো সমস্যা ছিল না। আপনি 33টা দলের নাম আসছে, আমার ধারণা কেউ কোনো আপত্তি করতো না। কিন্তু এইখানে কতগুলো বিষয়, আপনি তো আমরা 33টা দল 33 আদর্শের দল, তা আপনি সব ব্যাপারে ঐক্যমত চিন্তা করা ভুল। আপনি পটভূমি লিখবেন তো এইটাও তো ভুল। আপনি মুক্তিযুদ্ধকে এক একজন এক এক রকম দেখে, পাকিস্তানের জন্ম এক এক রকম দেখে, এবং 54 বছর ইতিহাস এক এক রকম দেখে, আপনি তো ঐক্য করতে পারবেন না। অঙ্গীকারের ব্যাপারেও তাই। তো সেই জায়গাগুলো বিতর্কিত থাকার কারণে যদি আমাদের পক্ষে অন্যদের পক্ষে নাও যাওয়া সম্ভব হয়, কিন্তু আমি এটাকে সংকট দেখছি না। কেন? কারণ আমরা ইতিমধ্যে যে পয়েন্টে একমত হয়েছে এটা তো আমাদের অঙ্গীকার, এবং এটা বাস্তবায়ন করবে কে? আগামীতে কিচ্ছু আসা যায় না। আমার মত পরিষ্কার করে বলি যে এটা হচ্ছে যে আগামীতে, প্রথম কথা এখন আমরা বলছি যে পয়েন্টে আমরা একমত আছি এক্ষুনি তারা বাস্তবায়ন করুক, যেটা এখনকার আইনে পারমিট করে, আমরা ওয়েলকাম করব কমিউনিস্ট পার্টি এবং বামদের পক্ষ থেকে, কোনো সমস্যা আমাদের নাই। দ্বিতীয়ত, সংবিধান সংস্কার করে যেটা করতে হবে, যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, যখন এটা করা হবে আমাদের ফুল সাপোর্ট থাকবে, এবং আমরাও যদি সুযোগ পাই আমরাও এই কাজটা করব। তার বাইরে এটা খুবই স্বাভাবিক, ওর বাইরে আমাদের দলীয় যেটা সুযোগ থাকলে করব। ন্যাচারালি বিএনপি ওইখানে ঐক্যমত্যের বাইরে তার দলীয় কাজটা করবে, সেটাও ওইখানে বলা আছে। এইটাকে আমি কোনো সংকট দেখি না। যার জন্য আমরা কিন্তু এটা বলেছিলাম সবচেয়ে ভালো হতো আপনি এইখানে যদি ওইভাবেই আমরা এটা অঙ্গীকারের ব্যাপারে করতে পারতাম, যে ব্যাপারে একমত এখন যেটা সম্ভব বাস্তবায়ন করে ফেলি, আর বাকিটা নির্বাচিত পার্লামেন্টের হাতে ছেড়ে দেই। এবং নির্বাচিত পার্লামেন্টে যদি আমাদের গণভোট এখন নাই, গণভোট রেস্টল হলে হোক আমরা চাই, সেটা গণভোটের ব্যাপারে তো আমরাও ঐক্যমত্য হয়েছি, তখন
যেটা মৌলিক সংস্কার সংবিধানের জন্য গণভোট লাগবে, তখন অবশ্যই সবাই মিলে গণভোট করব এবং কারোর সুযোগ থাকবে না ওই গণভোট আমরা তো সবাই হা ভোটের পক্ষে অবস্থান নিয়ে যাব। তাহলে আপনি যাত্রাটাকে ঐক্যবদ্ধভাবে করতে পারবেন। এবং ওই যে ভাই যেটা বললেন যে এইটাও ইতিহাসে অন্ততপক্ষে একটা পজিটিভ কাজ হিসাবে থাকবে। আমি একটু ছোট্ট উদাহরণ দেই। দেখেন এইখানে আমরা এখন যে যাই করি না কেন, কিন্তু অন্ততপক্ষে 3টা পজিটিভ ঘটনা কিন্তু আমার বিবেচনায় ঘটে গেছে। কারণ এই যে দেখেন দীর্ঘ সময় ধরে এই রাজনীতি, হ্যাঁ অনেকে সময়ক্ষেপণ বলতে পারেন, অপ্রয়োজনীয় বলতে পারেন, সেটা যার যার মত, আমি মন্তব্য করি না। কিন্তু আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিতে পরস্পর মুখ দেখাতে কি ছিল না, কথাবার্তা ছিল না, সেটা তো আমাদের হয়েছে। নানা মত নানা পথের লোক একসাথে বসেছি। দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু পরস্পরকে জানতে বুঝতে পেরেছি। এটা কিন্তু দূর থেকে হয় না, কারণ এই দলগুলো আরও অনেক দল আছে, কারণ আরও দল আবার একটু মনে রাখা দরকার, সেটা পরে আসি, যে তাহলে এই যে পরস্পর জানা বোঝা হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে যে অঙ্গীকারটা আমরা করলাম, দেশের জনগণ কিন্তু এইটা দেখতে পেয়েছে। কিন্তু আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ মনে রাখতে হবে, সেটা কোনটা? আমরা যারা গিয়েছি, আমরা কি ইলেক্টেড? আমাদের কি সবাই, আপনি দাবি করতে পারেন না আপনি জনপ্রতিনিধি? আমি তো জনপ্রতিনিধি না। আমরা কি সব মানুষের প্রতিনিধিত্ব করি? আমরা কি সব দলের? ইভেন বিএনপিও সেটা দাবি করতে পারে না যে জনগণ, কেউ পারে না। আমার মনে হয় না ওইখানে কেউ আমরা করেছি। যার জন্য আমরা বলেছি যে যার জন্য এটা ছেড়ে দিতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটের নির্বাচিত প্রতিনিধির উপরে। এখন একটা কথা বাড়তি বলি, যেমন ওইখানে যেমন আলোচনা আসলো যাচ্ছে, এখন আপনারা এটা মানছেন না, এখন নির্বাচিত প্রতিনিধিদের যদি ওইটা করে, এটা আমাদের তো এইসব আলোচনা হয়েছে, খোলা মনে আলোচনা হয়েছে। ধরুন এখন আমাদেরকে বলছে ইউ কমিউনিস্ট পার্টি, এখন যেটা মানছেন না, নতুন পার্লামেন্ট এসে যদি করে ওইটা, তখন কি করবেন? আমি বললাম শোনেন ভাই, তখন আমরা ওই পার্লামেন্টের কাছ থেকে বুঝ করে নেবো। আমরা পার্লামেন্টে থাকলে পার্লামেন্টের ভেতরে ওর বিরোধিতা করবো, অথবা পার্লামেন্টের বাইরে এসে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তারপরে যেটা হবে সেটা হবে। কিন্তু তার আগে আমি তো যেটা আদর্শিকভাবে দ্বিমত করি সেটা তো আমি লিখিতভাবে সেটা তো দিতে পারি না। তো সুতরাং এই গণতন্ত্রের প্র্যাকটিসের ওই যে ধরনের এই আলোচনায় যে পজিটিভ জায়গা হলো, আমরা সেই গণতন্ত্রের প্র্যাকটিসে যাব এবং সেইটা গেলেই কিন্তু এই যে এত বড় রক্তদানের মধ্য দিয়ে অন্ততপক্ষে হয়তো মানুষের আকাঙ্ক্ষা তো অনেক ছিল। এখন ভাই কোন কথা বলবো? দেখেন আমরা মানি না মানি, দুইটা আলোচনা তো সামনে, একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা, একটা বৈষম্যহীনতার আকাঙ্ক্ষা আসছিল না? বৈষম্যহীনতার কোনো আলোচনায় কি যেতে পারলেন? এই যে একটা অর্থনৈতিক দুর্বৃত্তায়নের শ্বেতপত্র যেটা প্রকাশ করলো, তো সেটা তো কোনো আলোচনার মধ্যেই নাই। আপনি এত লোকের নামে এত মামলা মোকদ্দমা হচ্ছে, কয়জনের মাজায় দড়ি পড়েছে বলেন? আমি আর গলায় দড়ি বললাম না, যে এই অর্থনৈতিক দুর্বৃত্তায়নের সাথে জড়িত কয়টা হয়েছে, কয়টা সিন্ডিকেট আপনি ভেঙেছেন, মানুষের অবস্থা এখন দেখতে পাচ্ছি না। সুতরাং সেটা একদিনে হবে আমি তা বলছি না, কিন্তু আমি বলছি যে আমাদের একটা সৎ ইচ্ছা থাকতে পারে, ভালো ইচ্ছা থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে। আপনি তো সেটা পারবেন না, অলরেডি এটা হয়ে আমরা দেখলাম। সুতরাং সেটা জনগণের উপরে ছেড়ে দিয়ে জনগণের ইনভলভমেন্ট বাড়িয়ে করতে হবে। আর আরেকটা ঘটলো যে অন্ততপক্ষে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা কিন্তু বোঝা গেল যে উনি তরুণ প্রজন্মের কথা বললেন, চুপচাপ থাকে, শোনে না। আমি এটাকে পজিটিভ হিসেবে নিয়ে বলছি। মনে রাখতে হবে, চুপ থাকা মানে আগে আমরা মনে করতাম কি মেনে নিলাম, এখন কিন্তু তা না। মৌনতা সবসময় সম্মতির লক্ষণ নয়, সম্মতির লক্ষণ না। সে কিন্তু ভালোভাবে অবজার্ভ করছে এবং প্রয়োজনে তার স্বার্থবৃদ্ধি, দেশের স্বার্থবৃদ্ধি যে কোনো ঘটনার বিরুদ্ধে সবস্থান নিচ্ছে। এই কাজটাও যদি আমাদের কিছুটা শিক্ষা হয়, সেটা আগামী দিনে গণতন্ত্রের পথে এক ধাপ অগ্রগতি বলে আমার মনে হয়। কামরুজ্জামান রতন, চুপ থাকা মানে মনে নেওয়া, মেনে নেওয়া না। আমি মনে ধারণ করলাম, বাট আমি আমার কি বিবেক প্রসূত যেটা আমি সেটাই করলাম। আমার মনে হয় এত আলোচনা হচ্ছে, এখন মানুষটার কাছে কী চাহিদা, জনগণের কাছে কী চাহিদা, আমি এক এক করে আপনার সাথে কথার মধ্যে দিয়ে আমি পয়েন্ট করছিলাম। আমার পয়েন্টটা হলো, বাংলাদেশের মানুষের প্রথম যে জিনিসটা দরকার এখন সুষ্ঠু এবং আস্থার ভোট। এই জন্য সংস্কার করবেন, কি করবেন? যারা আমরা এখন রাজনীতির জন্য বিগত আমরা সংগ্রামটা করলাম, সবচেয়ে আমাদের দুর্ভাগ্য হবে কি জানেন? আমাদের ব্যর্থতার কারণে যদি কোনোদিন ফেসিস্টকে বলা হয় যে ওরাই ভালো ছিল, এটা আমাদের রাজনীতিবিদদের জন্য সবচেয়ে রাজনৈতিক পরাজয় এবং এটা আমাদের দুর্ভাগ্যের কারণ হবে। এটা কখনই কোনো দলের এটা করাই উচিত না। সেকেন্ড, দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষটা চায় কি? নিরাপত্তা চায়, সেটা তার ঘরে, সমাজে, রাষ্ট্রের মধ্যে একটা নিরাপত্তা চায়। সেইখানেও আমরা দেখেন এই সরকারের কাছে তো আমরা পাবো না, এটা কিন্তু আমরা অলরেডি বুঝে। থার্ড আসেন অর্থনৈতিক ভিত্তিটাকে সুনিশ্চিত করা। আপনি ব্যাংক সেক্টরে আপনার যে কোনো ব্যবসায়ীর সাথে এখন কথা বলেন, সেটা ছোট বড়, সবচেয়ে বড় থেকে আরম্ভ করে যে মুদি দোকানদারকে জিজ্ঞেস করেন, দেশে কোনো ব্যবসা নেই। আপনি একটা জামা কাপড়ের দোকানে যাই, ভাই কোনো আমার কোনো সেল নেই। রেস্টুরেন্টের দোকানে যাই, ভাই আমাদের এখানে শখ করে মানুষ
ওই ধরনের রেস্টুরেন্টে শখ করে মানুষ খেতে পারার মতো এখন কিন্তু মানুষের সামর্থ্য নাই। ফোর্থ, আপনার ন্যায় বিচার যেটা হারিয়ে গিয়েছিল এই বাংলাদেশ থেকে, এই বিচারের যে সংস্কৃতিটা, ন্যায় বিচারে পাওয়ার যে আমাদের একটা ট্রেন্ড আবার গড়ে উঠাতে হবে, এইগুলো যদি কোনো রাজনৈতিক দলের যত আমরা দফাই দেই, আপনি দেখেন বেসিক এই মৌলিক এই জায়গাগুলোকে যদি আমরা এনশিওর করতে পারি, আমার মনে হয় আগামী দিনে এত আমাদের রক্তদানের পরে আমাদের যে জিনিসটা করা, মানুষ কিন্তু এই সামান্য চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে কিন্তু এই প্রান্তিক জনতা, রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিগুলোর কাছে যারা আগামী দিনের ভিশন নিয়ে আমরা কথা বলবো, এই বেসিক জিনিসগুলো যদি আমরা ঠিক করতে পারি। এবং আরেকটা কথা বলতে হবে, সেটা কি জানেন, আমরা এখন বলতেই ভুলে গেছি, লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়ে গেল, আনার কোনো আলাপ হচ্ছে না। এই যে এই যে আমাদের দল যারা যায়, আনার সেই সুসংবাদটা কোথায়? ডক্টর ইউনূস উনি তো বলেছিলেন সমস্ত প্রক্রিয়া করে, মানে এই যে দেখেন আমার অর্থনীতিটাকে এইভাবে আমার ধ্বংস করে দিয়ে গেল, শেয়ার বাজারগুলো যেভাবে ধ্বংস করে দিয়ে গেল, কোথায়? ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করে ওইটারও তো একটা শ্বেতপত্র প্রকাশ করে জাতিকে বলতে পারতেন, এই লোকগুলো সামাজিকভাবে কিছুই না পারতাম, সামাজিকভাবে ওই লোকগুলোকে আমরা বয়কট করতে পারতাম। তারপর একটা দেখেন, যারা এই গভর্নমেন্টের সাথে অ্যাটাচমেন্টে ছিল, তারা যেভাবে ফুলে ফেপে মোটা তাজা হয়েছে, ওই লোকগুলোকেও কিন্তু আমরা চিহ্নিত করতে পারিনি। কারা কখন বিদেশ যায় এবং বিদেশ কিভাবে যায়, এইটারও কিন্তু এখন কিন্তু ওই তারা লাইন খুঁজে পেয়ে গেছে। অনেকে কীভাবে, আমার জানা মতে আমার মানে অনেক পরিচিত লোক, তারা এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করে তারা যাবে, এটা অচিন্তনীয় ছিল। এবং আমরা জানি যে হাসিনার সাথেও যারা মামলার পার্টনার, তারা ইমিগ্রেশন ক্রস করে তারা পৃথিবীতে অন্য দেশে কীভাবে যায় একটু বলেন তো। তার মানে এটা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই আমাদের কোথাও গলতি আছে। এই গলতিগুলো আমরা, এই ছিদ্রগুলোকে আমরা কিন্তু এখনো বন্ধ করতে পারিনি। আর এখন আমাদের রাজনীতি আলোচনার মধ্যে যেখানে হাসিনা অপকর্মগুলোকে সামনে এনে ওইখানে যে আরেকটা সরকার পতনের পরে ঐক্যমত হওয়ার কথা ছিল, আমি সরি যারাই যাচ্ছে ওইখানে, ওই কোনো আলোচনার লেশ মাত্র বর্তমানে তাদের আলোচনার মধ্যে এই জিনিসটা নাই। আমরা বেমালুম ভুলে গেছি। এখন দেখেন অনেক পর্যায়ে কিন্তু কথা, জিল্লুর ভাই, এইটা আমাদের জন্য আমরা জানি না যে আর প্রজন্মগুলো আর কত রক্ত দেওয়ার পরে বাংলাদেশ একটা সঠিক পথে নিয়ে আসবে। আমার মনে হয় যে সবারই কিন্তু আমরা রক্ত যারা দিয়েছে তারা ভুলে গেছে। আরেকটা জিনিস দেখেন, শেখ মুজিবের রক্তের পরে তার, আমি একটা ওই স্মৃতিটা আমার এখন হচ্ছে 8ই নভেম্বর শেখ হাসিনা জায়নামাজে বসে শুকরিয়ার নামাজ পড়লো যে তার বাবার বিচার হয়েছে। তো ওই যে ব্যথাটা শেখ মুজিবুর রহমানের বা তার যে রক্ত আত্মত্যাগটা, ওইটার পরে এই যে আমার যে 1400-2000 লোক যে মারা গেল, তাদের রুহানি আত্মাটা কি? তাদের বাপ মারা জায়নামাজে পড়ে না? ওই সংবাদগুলোকে আমাদের সামনে আসে। প্রতিটা মায়ের কাছে, প্রতিটা সমাজের কাছে, প্রতিটা ব্যক্তির জন্য তার পরিবার, তার আপনজনদের এরকম কিন্তু রুহের কিন্তু আহা একটা থেকে যায়। এই হাতটা আমরা মনে হয় সবাই ভুলে গেছি। কোনো দল এখন গিয়ে হাসিনার অপকর্মটাকে সামনে নিয়ে আসছে না, এবং এটা আমাদের জন্য সত্যি মানে আপনারা, আমাদের দুর্ভাগ্য যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা এখন ঐক্য, মানে যেটা আমার মির্জা ফখরুল 2 দিন আগে বললেন যে যেটা আমাদের ঐক্যমত মানে হওয়ার কথা ছিল নির্বাচনের জন্য, সব আমরা পথ হারিয়ে আমরা ওই নষ্ট পথে চলে যাচ্ছি। তো এইটা কেন? ওনার মতো যা ব্যক্তি যদি ওই জায়গা থেকে যদি এই মানে হতাশা প্রকাশ করে, তা আমরা কার কাছে, কোন জায়গা থেকে আমরা এই জনগণ বাংলাদেশে আসার একটা আলো দেখতে পাবে? সুতরাং আমরা মনে করি এই দেশটাকে ভালোবাসা উচিত, গণতন্ত্রকে ভালোবাসা উচিত, এবং সবাই জবাবদিহিতার মধ্যে থেকে দায়িত্ববোধের। এমনি অনেকে মনে করেন যে নির্বাচনটা একটা সংঘাতময় নির্বাচন, বা নির্বাচনের আগের যে পরিবেশটা, যদি নির্বাচন ঠিকঠাক মতো ফেব্রুয়ারিতে হয়, পরিস্থিতি খুব একটা স্বস্তিকর হচ্ছে না। অনেকেই মনে করেন যে বিএনপি তার অভ্যন্তরীণ যে সংঘাত সেটা বাড়বে বিভিন্ন প্রার্থীদের মধ্যে, যারা মনোনয়ন পাবে, যারা পাবে না। বিএনপির সঙ্গে জামাতের একটা বিরোধ আছে। আওয়ামী লীগ নিজেরা চাইবে সামনে আসতে বা নির্বাচনটাকে আটকাতে, অথবা তাদের কোনো একটা কৌশল নিয়ে তাদের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে। তারা কার সঙ্গে যাবে? জামাতের সঙ্গে না এনসিপির সঙ্গে? সবাই তাদের ভোট চায়। বিএনপি যদিও ভোট এখনো চায়নি তাদের কাছে। ভোট কি হবে আসলে সেটা একটা বড়, সবই তো অনিশ্চিত। তবে মোটা দাগে যেটা বোঝা একটা অস্থিরতা অনেকেই আশঙ্কা করছেন যে মোটা দাগে যেটা বোঝা যায়, আমাদের নির্বাচনের নমিনেশন নিয়ে পক্ষে বিপক্ষে পাওয়া না পাওয়ার যন্ত্রণা থেকে অনেকে এটা হবে, এটা আমি অস্বীকার করছি। ক্ষমতায় চলে গেছে মনে করে বিএনপিতে তো প্রতিটা আসনই অসংখ্য প্রার্থী, এখন কোনো অমূলক বা
কি বলবো যে অমূলক ধারণার উপর না, আমি নিজেই যদি মনে করি, আমি বলছি যে প্রার্থী অনেক হয়ে গেছে প্রতিটা আসনে। না এটা তো আমাদের এটা কারণ আছে, সেটা 17 বছর আমি তো কোনো ভোটের কালচার আমি ছিলাম না, আমার নেতৃত্ব বেরিয়েছে, কিন্তু আমার নেতৃত্বকে আমি কোথাও তো অ্যাকোমোডেট করে তাদেরকে তো আমি এখানে এক্সটেনশন মানে কাউকে তো আমি অ্যাকোমোডেট করতে পারিনি। সুতরাং দেখেন একটা যানজট একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, সেখানে যদি 10টা গাড়ি যখন যেত 10টা গাড়ি ইজি চলে যেত, এখনও কিন্তু 30টা গাড়ি, মানে 3টা টার্ম আমার নির্বাচনে আমি প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমি 3টা প্রার্থীকে আমি পার করে দিতে পারতাম। এখন তো যানজটটা স্বাভাবিক হয়েছে। তবে আমি আপনাকে আশার ব্যক্তিগতভাবে আমি যে জায়গায় আশার আলোটা দেখতেছি, তারেক রহমান ইনশাল্লাহ দেশে আসবে এবং উনি এই ব্যাপারে আগাম প্রেডিক্ট নয়, যে কোনো ব্যক্তি, আমি ধরেন একটা ক্যান্ডিডেট, আমি তো কখনো নমিনেশন না পারলে আমি তো কখনো চিন্তাই করবো না যে আমি একটা স্বতন্ত্র প্রার্থী বা আমার দানিশ শীষের বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে আমি পিছন থেকে তাকে আমি আগ বাড়িয়ে দিই। এগুলো যার যার নৈতিকতার ব্যাপার, যার যার ইমানের ব্যাপার। কিন্তু আমার আসার জায়গাটা হলো তারেক রহমান দেশে আসবেন, ফিজিক্যালি ওনার উপস্থিতিটা এই বিএনপির বিরুদ্ধে যে অপবাদগুলো আপনারা দিচ্ছেন বা যেভাবে ট্যাগিং করা হচ্ছে, জিল্লু ভাই আপনাকে আমি আশা রেখেই বলতে পারি, এবং এইখান থেকে অনেকাংশে এটা সম্পূর্ণ হয়তো কেউ উনি পারবেন না, কিন্তু অনেকাংশে এটা নিশ্চিতভাবে বলছি এটা কমে যাবে এবং এটা জিরোতে আসবে এটা আমি বলি না, কিন্তু ওনার আশা মাত্রই এই যে প্রতিবাদীরা বা দলের ভিতরে থেকে দলকে ক্ষতি করা বা একটা মার্কার বিরুদ্ধে আবার স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবো, এই দুঃসাহসটা মনে হয় খুবই কম দেখা, আমার সেই দুঃসাহসটা নেই। সুতরাং আমি আমার জায়গা থেকে আমার কথাটাই বললাম। তবে ইনশাল্লাহ তারেক রহমান আসার পরে আমি মনে করি শৃঙ্খলার ক্ষেত্রে এবং দলকে আরও বেশি গতিশীল করতে এবং ইউনাইটেড উনি রেখেছেন, উনি প্রমাণ করেছেন। কিন্তু দেখেন হাসিনার এক জায়গায় ব্যর্থ, সেটা কি বিএনপিকে ভাগ করতে পারেনি, এবং এই কারণে সফলতাটা ভাগিদারকে একমাত্র তারেক রহমান। বিশ্বাস করেন ম্যাডাম যে অসুস্থ, এটা একটা ইমোশনে কাজ করেছে। অনেকে ম্যাডামের অনেকের কথা আমি শুনেছি যে আমাকে তো ম্যাডাম মন্ত্রী বানিয়েছে, ম্যাডাম অসুস্থ, ম্যাডাম আমি চলে গেলে বা দল ভাগ করলে ম্যাডাম আমাকে অভিশপ্ত বলবে, বা এই যে ম্যাডামের একটা কারিশমেটিক গুণের কাছে কিন্তু সবাই এই জায়গায় চুপ থেকেছে বা কোনো প্রক্রিয়ার সাথে দল ভাঙার কাজে সে যায় নাই। তারেক রহমানের একটাই সফলতা, সে বিদেশে থেকেও দলকে সে এক রেখেছে, এক কাট্টা রেখেছে এবং উপস্থিত এইটাকে আরও বেশি গতিশীল করবে এবং প্রমাণ করবে যে আমরা সর্বোচ্চ, আমরা সহনশীল, সর্বোচ্চ আমরা শৃঙ্খলিত। এটা তারেক রহমান ইনশাল্লাহ প্রমাণ। মিস্টার প্রিন্স, যদিও মিস্টার রতন তার দলের অভ্যন্তরের শৃঙ্খলার প্রশ্নটা আসছেন, কিন্তু আমি আরেকটু বিস্তৃত আকারে আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে যে সামগ্রিকভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচন আমরা আশা করতে পারি এবার। না, আমি নির্বাচন আগে এই ব্যাপারে একটা মন্তব্য করি। দেখেন, এটা হয়তো কথাটা কঠিন, এত সহজ করে বোঝানো কঠিন। আপনি যতক্ষণ না পর্যন্ত একটা অর্থনীতির দুর্বৃত্তায়নের ধারা ভাঙতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হয়তো কোনো দলে কম বেশি, কোনো এলাকায় কম বেশি, কোনো ঘটনায় কম বেশি, এটা থাকবে। ধরুন আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই, যেটা আমরা অনেকদিন ধরে বলছি। যদি আমরা এটা থাকতাম, যেটা আমাদের সংবিধানে এখন আছে, অনুপার্জিত আয় ভোগ করার কোনো সুযোগ নেই। ধরেন জনগণের প্রতিনিধি এমপি বা যারা হবেন, তাদের কোনো কি বলে ব্যবসা বাণিজ্য বা ওই যে কি বলে যে কম শুল্কে গাড়ি বা অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করার অধিকার নাই। সে জনগণের কাজই করবে। আপনি সিস্টেমটা এরকম দাঁড় করাইতে পারলে অনেক কিছু হয়তো আমরা সংকট উত্তরণ করতে পারতাম। তা সেইটা দিকে আমাদের যেতে হবে। সুতরাং অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ভাঙা ছাড়া আধিপত্য বিস্তার যার যার মতো থাকবে, এবং সেইটা থাকলেই যে সংকট দলগুলো এবং এক এক দলে এক এক রকম সেই জায়গাগুলো থাকবে বলে আমার কাছে মনে হয়। দ্বিতীয়ত প্রশ্ন, নির্বাচনকে সামনে রেখে একটা আলোচনা হয়তো আমরা এখন ওইরকম করি না, অল্প একটু হয়তো আসছে। এটা মনে রাখতে হবে যে শুধু তো আমাদের এই যে দলগুলো আলোচনা করছে আমরা না, আমাদের বাইরেও নানা ধরনের অপশক্তি আছে, পতিত অপশক্তি আছে, দেশি বিদেশি অপশক্তি আছে। এবং এখন এই দক্ষিণ এশিয়া এবং সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে যে ভূ রাজনৈতিক কারণে যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় যারা, তারা কিন্তু দুর্বল সরকার চায়, তাদের পক্ষের সরকার চায়। এমনকি সরকার গেলেও তার সরকার, বিরোধী দলও তার সরকার চায়। সুতরাং তারাও নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে দুর্বল সরকারের জন্য। সুতরাং এইগুলো মনে রেখে আপনি এবং আমরা যেহেতু এখনও পর্যন্ত যে দলগুলো আলোচনায় গিয়েছিলাম সবাই কিন্তু ঐক্যমত্য হয়ে নির্বাচনী যাত্রা এখনও সামিল হতে পারেনি, বরঞ্চ এখনও গুরুতর এক এক দলের এক একটা পজিশন সামনে আসছে, যেটা মানুষের চোখের সামনে কিন্তু যতই নির্বাচন কমিশন বলুক আর সরকার বলুক, এটাকে একটা অনৈক্যের চেহারা দেখতে পাচ্ছে।
তো এইটা যদি আমরা কমিয়ে আনতে পারি, আমার বক্তব্য হচ্ছে এটা কত কমিয়ে আনতে পারি, আমরা যদি সবাই যুক্তিপূর্ণ আচরণ করি তাহলে কমিয়ে আনা যাবে, শেষ করা যাবে আমি তা মনে করি। তাহলে যদি কমিয়ে আনতে পারি সেটা একটা পজিটিভ, তাহলে নির্বাচনী যাত্রা অনেকটা নির্বিঘ্ন করা যাবে। পুরোপুরি করা যাবে আমি তা মনে করি না, কারণ এখানে বহু ক্রীড়ানক আছে, সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত আমার বক্তব্য, আমি 4টা পয়েন্ট জরুরিভাবে বলতে চাই, কারণ আমাদের হাতে তো অ্যাকচুয়ালি অক্টোবর প্রায় শেষ, নভেম্বরের কথা আগেই বলেছে, সুতরাং আর দেরি না করে আপনি একটু কল্পনা করুন তো নর্মাল পিরিয়ড, আমি এই যে যখন নির্বাচন ছিল না ওই পিরিয়ড বাদই দিলাম, তো 4 মাসে তো নির্বাচন একটা আওয়াজ হয়, এখন তো কোনো আওয়াজ নাই, বুঝছেন? যারা আমরা নির্বাচন বলছি তাও তো কোনো একভাবে এইখান থেকে আমি বেরোই, রাস্তার লোকে বলবে ভাই ভোট কি হবে, আমরা বিশ্বাস করে বেরোচ্ছি ভোট হবে, কিন্তু মানুষের কথা অনেক সময় আমাদের কাছে এই সংশয় থেকে যাচ্ছে। তাহলে তাকে সংশয় কাটানোর জন্য দৃশ্যমান কাজ করতে হবে। অবশ্যই সেই নির্বাচনের দৃশ্যমান কাজের আগে আমার যেমন একটা, এই যে এত বড় হত্যাকাণ্ড তার বিচার স্বচ্ছতার সাথে করতে হবে, যারা আহত তাদের পুনর্বাসনের কাজটা করতে হবে, এটা কারেক্ট, এবং সংস্কারের যেটা এখন আইনগতভাবে করা যায় সেটাও দৃশ্যমান করতে হবে, সেটা ঠিকই আছে। এবং সংস্কার নিয়ে একটা আলোচনায় খালি বলি, অ্যাকচুয়ালি এই আলোচনায় যে পয়েন্টগুলো ওনারা আলোচনা করেছেন ওইটাই সুনির্দিষ্ট করে দিয়েছিলেন বলে অন্য কারোর পক্ষে অন্য আলোচনার সুযোগ হয় নাই। ওনারা কিন্তু অর্থনীতির দুর্বৃত্তায়ন, জাতীয় ন্যূনতম মজুরি, কৃষকের সমস্যা, বেকারত্ব, এগুলো নিয়ে কোনো আলোচনাই তোলেন নাই, যার জন্য আলোচনা হয় নাই। কিন্তু সেটা আমি আলোচনায় নাই বা এখন গেলাম, তাহলে যতটুকু ঐক্যমত্য হয়েছে সেইটা এখনকার যেটা বাস্তবায়ন করা যায় সংবিধান সংশোধন বাদে, সেই কাজটা যদি করার দিকে আগায় তাহলে সেইটা একটা পজিটিভ হবে। আর আমি মনে করি যে 2টা কাজ জরুরি। একটা হচ্ছে যে প্রশাসন, মানে আমি প্রশাসন বলতে মিন করছি আইন শৃঙ্খলা বাহিনী, তাদের আর দেরি না করে পারলে আজকেই বললে যে 0 টলারেন্স, মানে আইনের জায়গায় আইনের বাইরে কোনো কাজ তারা হতে দেবে না, যেটা এখনো পর্যন্ত কিন্তু উনি যে কথাগুলো বললেন তার মধ্যে আইন শৃঙ্খলার কথা যেটা বলছেন কারেক্টলি বলেছেন, যে সেইটা যদি আমরা এখনই তারা শো করতে পারে তাহলে এটার কিন্তু প্রভাব নির্বাচনে পজিটিভ প্রভাব পড়বে। কিন্তু এই অ্যানার্কি পরিস্থিতি যদি থাকে, মবের ধারা যদি চলতে থাকে, একটা কেউ গ্রুপ বললে সেটা মেনে নেওয়া অন্য যদি ধারা থাকে, তাইলে কিন্তু এই অ্যানার্কি পুরো প্রভাবটাই নির্বাচন পর্যন্ত যাবে, নির্বাচন একটা সংকটে পড়বে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এখন সবাই, যৌথ বাহিনী আছে, সবাই আছে, সরকার নির্বাচন কমিশনের সহায়তা নিয়ে 0 টলারেন্স নিয়ে তারা যদি যেতে পারে, তাহলে আমি মনে করি এইটা দেখেন আপনি যদি কিছুদিনের মধ্যে আপনি 10-15 দিনের একটা দৃশ্যমান চেহারা করেন, আমার ধারণা মানুষ বুঝে ফেলবে বা ক্রিমিনালরা বুঝে ফেলবে যে এখানে কোনো ক্রিমিনালি করা যাবে না, এই একটা। আর ওই কথাটা আবার রিপিট করছি, নির্বাচন কমিশনের কাছে আমরা প্রত্যাশা করব তারা আলোচনা শুরু করুক, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলুক এবং আসুক যে আমরা একটা নির্বাচনে তাদের সহায়তামূলক কাজের জন্য, তাদের শুধু না, আমি তাদের বলছি এই অর্থে যেহেতু তারা হচ্ছে কৈফিয়তটা তাদের আগে দিতে হবে, এটা আমাদের কাজ, আমরা সবাই মিলে একটা ভালো নির্বাচন করতে চাই, তাহলে আমরা একটা ওই নির্বাচনী আচরণবিধি আমরা ঠিক করি যে আমরা নির্বাচনের সময় কি করব না করব, তাহলে কিন্তু সে 2 ধরনের কাজ করতে পারবে। একটা তো পারবে বেআইনি কাজ করলে সে ভূমিকা নিতে, সে মনে করাই দিতে যে আমার হাতে কিন্তু সর্বোচ্চ পাওয়ার, আমি ওইখানে বসে কিছু না করতে পারলে আমি কিন্তু জিতলেও সেটাকে বাতিল করে দিতে পারি, সেই ক্ষমতা আছে। তৃতীয়ত সে কিন্তু ওইখানে যেয়ে বলতে পারবে যে আরে ভাই আপনি তো স্বাক্ষর করেছেন, তারপরে কেন আপনি লোককে ভোট দিতে দিচ্ছেন না বা এই কাজগুলো করছেন, আমি কিন্তু জাতির সামনে উন্মুক্ত করে দেবো। তাহলে এই ধরনের কাজের মধ্যে আমার মনে হয় যদি আমরা ঢুকতে পারি তাহলে দেশের এইবারের যে তরুণ প্রজন্ম সহ অনেকে একটা সিগন্যাল পাবে যে এইবার এমন কিছু করে আমরা পার পাবো না, অন্ততপক্ষে যার ভোট সে দেবে, জেনে বুঝে দেবে এবং যথাযথভাবে গোনার মধ্য দিয়েই মানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হাতে আমরা ক্ষমতা তুলে দিতে পারবো। অনেকে একটা বাড়তি প্রশ্ন করতে চায় যে নির্বাচিত হলেই কি সব হয়ে যাবে, তো ওর উত্তর আমি মনে করি এটা জনগণ জানবে যে ভাই আমি তেঁতুল গাছ যদি লাগাই তাহলে তো অন্য কিছু মিষ্টি আম চেয়ে লাভ নেই। কিন্তু সেটা আমি মনে করি যে আমরা যে যাত্রায় আছি এবং দীর্ঘদিন, এটা মনে রাখেন যে আলোচনাটা উনিও বললেন যে ঠিকই আমরা দেখেন এই চলতি আলোচনার মধ্যে অনেক সময় কিন্তু এই যে বিগত 1 যুগেরও বেশি সময় ধরে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের আমরা আলোচনা করলাম, এ তো খালি ব্যক্তির ব্যাপার ছিল না, তাদের সিস্টেমের ব্যাপার ছিল, যার জন্য অর্থনীতির দুর্বৃত্তায়ন হয়েছে, এটা নিয়ে তো আলোচনায় ঢুকতে পারছি না। সেই আলোচনা তো করা দরকার, সেই আলোচনা করা দরকার কেন, যাতে করে ওই পথে আমরা কেউ আর না যাই, না যেতে পারি। তা সেই আলোচনাগুলো আমরা নতুন প্রজন্মের সামনে যদি নিয়ে আসতে পারি নির্বাচনী যাত্রায় যেয়ে, তখন কিন্তু আমাদের ভালো মন্দ আলোচনায় চলে আসবে, তাইলে মানুষও এই পুরো ঘটনার সাথে ইনভলভ হতে পারবে। সেই ইনভলভ করার মধ্য দিয়েই আমরা আগামীতে যে কোনো কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে আমার যে প্রবণতা, সেইটা যেমন জনগণ রোধ করার কাজ করতে পারবে, আর ঐক্যমত্য কমিশনে আমাদের সাংবিধানিক সুরক্ষা সহ কতগুলো সংস্কারের সুরক্ষার কাজ
আমরা করেছি, কিন্তু মনে রাখতে হবে কাগজে লিখে তো এই সুরক্ষাগুলো হয় না। Indeed. এইটা হবে জনগণের যদি ওই ধরনের নজরদারি কাজটা থাকে। আমার মনে হয় সেই নজরদারি কাজের জন্য জনগণকে আরও সচেতন এবং সংগঠিত করার কাজটা করা আমাদের জরুরি করতে। তো মিস্টার কামরুজ্জামান রতন, শেষের দিকে আমরা ক্লোজিং। জিল্লুর ভাই, আপনি তো এই চ্যানেলের তৃতীয় মাত্রার মাধ্যমে জাতিকে অনেক দিন যাবতই একটা সোজা পথে রাখতে চাচ্ছেন, সচেতন করতে চাচ্ছেন। আপনার মাধ্যমে একটা জিনিসকে আমি, যদি এটার জন্য কোনো কাজে লাগে বা গভর্নমেন্ট যদি আমলে নেয় অন্তত এই তৃতীয় মাত্রার প্রশাসনে যারা দায়িত্বে, আমার খুব সম্ভবত কোন দেশ থেকে হাসিনা যখন বিদেশ থেকে এসে সাংবাদিকদের নিয়ে, কিছু পাপেট লোকদেরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করতো, তো একদিন রূপা, এই যে 71-এর রূপা প্রধানমন্ত্রীকে, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলো যে মাননীয় প্রধানমন্ত্রী, যে তখন একটা সিআইডি মানি লন্ডারিং করে, দেখেন লক্ষ হাজার কোটি টাকা গেছে, কেউ ব্যাংকের মাধ্যমে গেছে, এটা মাস্ট মানি লন্ডারিংয়ের মাধ্যমে গেছে। রূপা প্রশ্ন করলো যে আপনি একটা তদন্ত কমিটি করেছেন, তো এই তদন্ত কমিটি 19 জনকে আপনি ফাইন্ড আউট করছেন, তারা বড় ধরনের মানি লন্ডারিং করে বাংলাদেশের অর্থনীতিকে ফটো করে বিদেশ পাঠিয়েছে। তখন উত্তরটা আপনার আর্কাইভের মাধ্যমে যদি আপনি দেখেন, এইভাবে অ্যারোগেন্ট সে বলল, এটা কি আপনাদের কথা করেছে, এটা তো আমি করেছি। তো এই যে দেখেন, এইটা দ্যাট ওয়াজ ডকুমেন্টস। তো এই ডকুমেন্টের উপরে যদি নিশ্চয়ই ওই 19 জনের নামটা এই সরকারের কাছে আছে, অন্তত হাসিনা যা রেখে গেছে, ডকুমেন্টস তো হাসিনা দিয়ে গেছে। তো একটা হত্যার বিচার যদি মানবাধিকার আন্তর্জাতিক আদালতে যদি হতে পারে, যারা লক্ষ হাজার কোটি টাকা এই মানি লন্ডারিং মাধ্যমে ওই 19 জনকে আমরা জাতির কাছে শ্বেতপত্র প্রকাশ করুক, ওই আর্কাইভ থেকে বাইর করুক, নিশ্চয়ই ওই সিআইডির ওই ব্যক্তি তদন্তের মাধ্যমে অন্ততপক্ষে এটা বেরিয়ে আসুক, এবং কারা কারা মানি ওই 19 জনের নামটা আমি এই দেশের নাগরিক হিসাবে, কারণ দেশের অর্থনীতি এত খারাপ, ওইটাকে আমিও সাফার করতেছি। আমি চাই যে আপনার মাধ্যমে অন্ততপক্ষে এই সরকারের মধ্যে সচেতনতা আসুক যে হ্যাঁ, এই কথাটা ওই দিন আলোচনা হয়েছে, ঠিক আছে, হাসিনা ওটা বের করো, এবং ওইখানে 19 জন কারা কারা ওটা জাতির সামনে আগে প্রকাশ করুক, এবং কত টাকা তারা এই দেশ থেকে পার করেছে। আমার মনে হয় এই তথ্যটা অতি সহজে আমরা জাতির কাছে জানাতে পারবো। অন্তত চ্যানেলে আজকে জিলু ভাই আপনার মাধ্যমে যদি জাতি এই জিনিসটা যদি জানতে পারে, এইটাও আমাদের কাছে অনেক বড় একটা মানে প্রাপ্তি হবে। মানে কিন্তু সরকার তো দেখেন, এই যে ভারতের সঙ্গে কি চুক্তি হয়েছে, কি চুক্তি বাতিল হয়েছে, সেই সম্পর্কে তো এক একজন এক এক রকম কথা বলছেন। দেখেন, আসিফ একটা কথা বলছে, 10টা চুক্তি বাতিল, আবার পরক্ষণেই পররাষ্ট্র উপদেষ্টা সেইটার সাথে মানে রিজন করে সে এটাকে ইগনোর করে। তাহলে দেখেন, একটার কথা বলেছে, হ্যাঁ, মানে এইখানে কি সেও ফুল মন্ত্রী, এখন মন্ত্রী, সেও তো একটা দায়িত্বশীল মন্ত্রী, দুইজনই। তো এত রাষ্ট্রের এই জায়গায় থেকে যদি একটা মিস ইনফরমেশন দেয়, বা এইখানে যদি তাদের নিজের মতে যদি কন্ট্রাডিক্ট থাকে, আমরা দেশের জনগণ আমরা কোথায় যাবো, কার কাছে যাবো? মিস্টার প্রিন্স, জাস্ট 2 মিনিট সময় শেষ করবার জন্য। না, আমি মনে করি ঠিক আমরা যে সময় কথা বলছি, দেখেন এক একটা সময় এক একটা পর্ব থাকে, আমাদের এই পর্বগুলো খুব ভালোভাবে অতিক্রম করা দরকার, এবং মনে রাখা দরকার যে আমরা যত বেশি একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা গণতন্ত্রের পথে যাত্রা করতে চাইব, আমাদের বিরুদ্ধের শক্তি কিন্তু আমাদের এখান থেকে টেনে ধরতে চাইবে, সেটা দেশের অভ্যন্তরে, দেশের বাইরে। সুতরাং আমাদেরকে আরও বেশি সহনশীল আচরণ, সবার, বিশেষ করে গণ অভ্যুত্থানের সাথে আমরা ছিলাম যারা, সবাইকে সহনশীল আচরণ করে অন্ততপক্ষে গণতন্ত্রের পথে যাত্রার কাজটা করা খুব জরুরি কর্তব্য বলে মনে করি। তাই না হলে দেশ হয়তো, যদি আমরা এবার একটা মানে কী বলে ভালো ভোট করে নির্বাচিত সরকারতে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হই, তাহলে দেশ দীর্ঘমেয়াদী নানা ধরনের সংকটে পড়ে যেতে পারে। এবং দেখবেন অনেকেই কিন্তু এগুলো লেখালেখি করছে। আমি সেই জায়গাটায় আমি কোনো প্রভোকেশনে পা দিতে চাই না, জনগণকে বলবো প্রভোকেশনে কেউ পা দেবেন না। সব জায়গা থেকে আমাদের সচেতন এবং সংগঠিত হয়ে অনতিবিলম্বে ভালো নির্বাচন এবং নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর জনগণকেই বলতে হবে, আমরা বিভিন্ন দল তাদের কথা ইতিমধ্যে শুনেছি, আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টো শুনব, কেউ যদি তাদের কথার ব্যত্যয় ঘটায় আমরাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কারণ শেষ বিচারের ভার জনগণের উপরে ছেড়ে দিতে হবে। সেই কাজটা করা ছাড়া আমি যদি জোর জুলুম করে তার আগে কোনো কাজ করতে চাই, মানে কিলায় কাঁঠাল পাকানোর কাজ করতে চাই, সেইটা কিন্তু আর একটা ক্ষতির দিকে নিয়ে যাবে। যেমন এই যে রতন ভাই বলছেন না, যে আমাদের অনেক কাজ ইতিহাসে আমাদের পজিটিভ ধারা হয়তো বা হিসাবে থাকতে পারে, কিন্তু আমাদের অনেক কাজ ইতিহাসের ধারায় এইটা একটা সংকটপূর্ণ কাজ আমরা করেছি, সেইটাও থাকতে পারে। সেই কাজ আশা করি আমরা কেউ করব না, এই আকাঙ্ক্ষা আমার অন্তত পক্ষে দৃঢ়ভাবে আমি করতে চাই। আপনি কিছু যোগ করবেন? 30 সেকেন্ড। ফর দ্য বেস্ট, আপনি যা বললেন, আমরা একটা অনাগত ভবিষ্যতের মধ্যে আমরা ভালো কিছু রেখে যেতে চাই।
দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মহিন হোসেন প্রিন্স এবং মিস্টার কামরুজ্জামান রতন অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিদের মধ্যে সংখ্যাও আছে, আশাবাদও আছে এবং চাওয়া যেটা সেটা হচ্ছে যে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হোক। অনেকদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য নির্বাচনের আসলে কোনো বিকল্প নেই। এটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে অনেক কিছুই আসলে করা সম্ভব হয় না এবং তাদের পক্ষে আসলে সেটা করাও সম্ভব নয়, কারণ তাদের সঙ্গে জনগণের সেই অর্থে কোনো সংযোগ থাকে না। কাজে আমরা চাইব যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচন যত দ্রুত হয় ততই মঙ্গল। বলা হচ্ছে ফেব্রুয়ারিতে হবে। ফেব্রুয়ারিতে যদি হয় সেটা নিঃসন্দেহে খুবই ভালো একটা কাজ হবে, কিন্তু নির্বাচনটা যেন নির্বাচনের মতো হয় এবং নির্বাচনকে কেন্দ্র করে যেসব ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো মোকাবেলার প্রস্তুতিটা যেন যথেষ্ট পরিমাণে দৃঢ় হয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।